নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লু পর্ব 9। শুরু আবার সেখান থেকেই হয় যেখান থেকে শেষ হয়েছিল। জিনফেং এর হুশ আসতেই সে সুফাং এর নাম ধরে বারবার ডাকতে থাকে। তো সেখানে হঠাৎ করে উপস্থিত হয় চিকিৎসক শেনেও, রাজকুমার চোং, শেফ চাই এবং কমান্ডার সু। তাদের দেখে জিনফেং খুবই অবাক হয়। তাদের সকলকে জিজ্ঞেস করে তাদের তো একসাথে খাওয়ার হয়ে গেছে, তারা তাকে এখানে এভাবে এনে বেঁধে রেখেছে কেন, তারা তার সাথে কি বা করতে চাইছে। তোরে চিকিৎসক শেনেও জিনফেংকে জানায় যে এতদিন এত যে কাজ করে এসছে এদের প্রতি জিনফেং তার জন্য তারা আভারী। সেই আভার প্রকট করার জন্য ফেংয়ের দয়ালুতা দেখানোর জন্য এদের ওপর তাই তারা এগুলো ফিরিয়ে দিতে চায় জিনফেংকে। ফেং মাথা ঘুরিয়ে আশেপাশে প্লাস্টিক সার্জারির জিনিসপত্র দেখে ভয় পেয়ে যায়, বলে আর তার মুখের সাথে তারা কিছু করতে চায়, এগুলো খুব খারাপ জিনিস, তাকে ছেড়ে দিতে। কমান্ডার সু জিনফেংকে জানায় যে তাকে তারা একটা সুন্দর মুখ উপহার দেবে। সব ডিসিশন এখন সে জিনফেং কোনোভাবেই নিতে পারবে না, তাকে মুখ বন্ধ করে শুয়ে থাকতে হয়। তখনই তার পেটে মোচড় দেয়। সু বলে তার পেটে আর সে ধরে রাখতে পারছে না, তাকে যেতেই হবে, আপাতকালীন পরিস্থিতি। চলে গেলে শেফ চাই বলা শুরু করে কিছুক্ষণ আগে রানীর সাথে যা যা করেছিল সেগুলো সমস্তই নাটক, এগুলো অ্যাকচুয়ালি রানীকে লেসন শেখানোর জন্য, রানীকে স্বপ্ন দেখা বন্ধ করতে আর চুপ করে পড়ে থাকতে। তখনই শেফ চায়ের পেটেও মোচড় দেয় এবং সেও সেখান থেকে চলে যায়। রাজকুমার চোং জিনফেংকে বলা শুরু করে জিনফেংকে সে দয়ালু ভালো মানুষ মনে করেছিল, সে তার দাদার পেট খারাপ করে ছেড়েছে, ডায়রিয়া হয়ে গেছে তার 2 দিনের, সাহস কি করে হয়েছে খারাপ রান্না করার। তখনই রাজকুমার চোঙেরও পেট মোচড় দিয়ে ওঠে আর সে চলে যায়। চিকিৎসক সেনেওর কিছু না হলে জিনফেং জিজ্ঞেস করে তার কিছু হলো না কেন। উত্তরে চিকিৎসক জানায় যে রানীর করা রান্না সে খায়নি, তাই কিছু হয়নি তার। সেও জানায় যে প্লাস্টিক সার্জারিতে হয়তো একটু ব্যথা হবে, রানী তো এখানে একজন মজবুত মানুষ, তাই বেশি কিছু হবে না, উনি ছোট্ট করে একটু ঘুমাবে, তারপর একটা সুন্দর মুখ নিয়ে জেগে উঠবে। বলে চিকিৎসক সেনেও কি এই বিষয়ে গম্ভীর নাকি সে পাগল হয়ে গেছে। জিনফেংকে যথেষ্ট সুন্দর দেখতে, সৌন্দর্য শাস্ত্র বিষয়ে চিকিৎসক সেনেওর কোনো জ্ঞানই নেই, সেনেও একজন হাতুড়ে ডাক্তার। মনে জিনফেং ভাবে যে সবাইকে সে সামনে নিয়েছে আর কোন পাগলদের মাঝখানে এসে পড়েছে সে। চিকিৎসক ইউ বলে একজন ফিজিশিয়ান আছে, তার মতো তো ভালো ডাক্তার চিকিৎসক সেনেও না। সে সেনেওকে বলে যে জিনফেংকে অর্থাৎ তাকে ছেড়ে দিতে। চিকিৎসক সেনেও জিনফেংকে কিছু বলতে গেলেও তার মনে পড়ে জিনফেং তাকে ঠক বলেছে, হাতুড়ে ডাক্তার বলেছে। সেই কথাটা ও তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে শুনতে পেরেছে যে মহারানী তাকে কি বলে সম্বোধন করেছে। পর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে মহারানীকে চেপে ধরতে। ফের এদিকে জুয়ান নিউন ঝ্যাং এর নাম ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, সাহায্যের জন্য আরতি জানায়। এদিকে বাইরে রাজা ঝ্যাং এবং তার অ্যাটেন্ডার সুয়ান আসছিল। জিনফেংয়ের চিৎকার চেঁচামেচি শুনে ভাবতে থাকে সে তো তাদের সহায়কারীদের বলেছিল যে জিনফেং এর সাথে ইজি যেতে, কিছু বাড়াবাড়ি করে ফেললো না, তাহলে এভাবে রানী জোর গলায় কেঁদে চিৎকার করছে কেন। ভেতরে যাওয়ার কথা ভাবে, তারপরে আবার মনে মনে ভাবে এটা একজন চতুর মহিলা, সে হয়তো ভেতরে গেল আর উল্টে রানীর চালেই ফেসে গেল। ফিং আবার ভেতরে চেঁচামেচি করতে শুরু করলে চিকিৎসক সেনেও বলে যে সত্যি কথা বলতে সে মিথ্যে বলবে না, জিনফেংকে আদেশ অ্যাকচুয়ালি কিন্তু মহারাজই দিয়েছে। ফিং কথাটা শুনে রেগে যায় এবং চিৎকার করে বলে যে জুয়ান ঝ্যাংকে কোনোভাবেই ছাড়বে না, থেকে তাকে তাড়ানোর জন্য কত কি না চেষ্টা করে যাচ্ছে, সে জন্য তাকে খুব খারাপভাবে পে করতে হবে। চিৎকার করতে করতে জিনফেং নিজের হাতের বাঁধন ছিঁড়ে ফেলে। উপস্থিত চিকিৎসক সেনেও এবং তার অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়। পর জিনফেং অপারেশন বেড থেকে উঠে পড়ে চিকিৎসক সেনেওর হাত থেকে তার যন্ত্রপাতি পড়ে যায়। জিনফেং সেনেওর কলার ধরে নাড়াতে থাকে, বলতে থাকে তার সাহস কি করে হলো রানীর গায়ে হাত দেওয়া, হাতুড়ে ডাক্তার হয়ে সে তার মুখের সার্জারি করবে। চিকিৎসক সেনেও ভয় পেয়ে বলতে থাকে শান্ত হতে, কারণ আবেগ মানুষের মনে শয়তান। ফেং ধাক্কা দিয়ে চিকিৎসক সেনেওকে ফেলে দেয়। চিকিৎসক সেনেও অপারেশন রুমে দরজা ভেঙে নিয়ে মাটিতে পড়ে যায়, তাই সে চিৎকার করতে থাকে। চিকিৎসক সেনেও মাটি থেকে উঠতে যায়, তখনই জিনফেং তার সামনে এলে চিকিৎসক সেনেও ভয় পেয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। পর জিনফেং বেরিয়ে এলে সে অ্যাটেন্ডার সুয়ান আর রাজার সাথে দেখা হয়। ফেং বলে সে মহারাজকে খুঁজছিল, রাজা ঝ্যাংও বলে হ্যাঁ সেও তাকে খুঁজছিল, ঠিক আছে তো। উত্তরে জিনফেং জানায় সে তো ঠিক আছে, কিন্তু মহারাজ এতক্ষণে ঠিক থাকবে না। রাজার অ্যাটেন্ডান্ট সুয়ান ভয়ে দৌড়তে শুরু করে, তার পেছনে দৌড়তে শুরু করে রানী জিনফেং। রাজা ঝ্যাং বলে জিনফেংকে শান্ত হতে সে এরকম করছে কেন। ফেং বলে যদি জিনফেংকে তার এতই অপছন্দ তাহলে জিয়ানলু হলের কাছাকাছি না এলেই হলো, রাজা সে তার সাথে এরকম ব্যবহার করবে। ভাবলো কি করে যে জিনফেং এই বিষয়টা মেনে নেবে। ফ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে জিজ্ঞেস করে সেগুলো কি বলছে, কি হয়েছে। জিনফেংকে বলে তাকে একটু শান্ত হতে। ফেং বলে ঠিক আছে, সে শান্ত হয়ে যাবে নিজের বদলা নেওয়ার পর। রাজা ঝ্যাং জিনফেংকে ঝগড়ুটে স্ত্রীলোক বলে পালাতে থাকে। জিনফেং তার পেছনে আবার ছুটতে থাকে। সামনে রাজা আর তার অ্যাটেন্ডার দৌড়তে থাকে আর তার পেছনে মহারানী জিনফেং। ফেং চিৎকার করে বলতে থাকে আজকে যে ব্যবহারটা করেছে এর জন্য তাকে ভুগতান করতেই হবে। কত দূর দৌড়ে পালায় সেও দেখছে। পর হঠাৎই জিনফেং নিজের পায়ের জুতো খোলে, সেটা হাতে নিয়ে ছুঁড়ে মারতে যায় যাকে, কিন্তু সেটা লাগে অ্যাটেন্ডার সুয়ানের মাথায়, বাড়ি লাগলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। রাজা ঝ্যাং ঘুরে অ্যাটেন্ডার সুয়ানকে ধরতে যায়, বলতে থাকে তাকে চোখ না বন্ধ করতে। তা তুলে সে রানীকে দেখতে চাইলে দেখতে পায় না। উনি রানী পেছন থেকে এসে রাজার চুলের মুঠি ধরে, রাজা ও রানীর মাথার চুলের মুঠি টেনে ধরে। দুজনকে বলতে থাকে যে আগে তার চুলের মুঠি ছাড়তে, কিন্তু কেউই ছাড়ে না। উনি সেখানে কমান্ডার সু
চাই এবং রাজকুমার চোং এসে উপস্থিত হয়। তাদের তিনজনকে দেখে সাহায্যের জন্য চিৎকার করে। কমান্ডার সু নিজের তলোয়ার বার করে এগিয়ে গেলে বাঁচাতে ফেং তাকে ধমকি দেয় যে সে যদি আর এক পাও এগোয় মাটিতে পড়ে থাকা অ্যাটেন্ডার সুয়ানের মতো তার দশা হবে। কমান্ডার সু সুয়ানকে দেখে এবং তার ভয় পেয়ে যায়, তার পেটে মোচড় দিয়ে ওঠে আর সে সেখান থেকে পালিয়ে যায়। চাই আবার এগিয়ে আসতে গেলে তারও পেটে মোচড় দিয়ে ওঠে, সেখান থেকে পালিয়ে যায়। ঝ্যাং চিৎকার করে বলতে থাকে এসব বাঞ্চ অফ ইউজলেস পিপল, এখানে রেখে কি করছে তারা। রাজকুমার চোং আবার এগোতে গেলে তারও পেট মোচড় দিয়ে ওঠে। ওয়ানিয়ন ঝ্যাংকে জানায় তাকে নিজেকেই সাহায্য করতে হবে, শিখুন তার পেট ধরে রাখতে পারছে না, সেও সেখান থেকে পালিয়ে যায়। বলতে থাকে রাজা ঝ্যাংকে তারা তো তার কত ভালো সহায়কারী, কত ভালো বন্ধু, ছেড়ে চলে গেল। বলতে একসাথে দুজনকে পিছু হটতে হবে, নাহলে তারা দুজনেই টাকলু হয়ে যাবে। ফেং বলে রানীর আগে রাজা ঝ্যাং টাকলু হবে। ঝ্যাং বলে ঠিক আছে, সে 3 কাউন্ট করবে, তার মধ্যে ছেড়ে দেবে তারা। ফেং বলে না, সে 3 কাউন্ট করবে। 3 কাউন্ট করার পরই জিনফেং দুজনের চুলের মুঠি আবার টেনে ধরে। ঝ্যাং বলতে থাকে জিনফেংকে যে সে কত চালাক, খারাপ এবং বাজে মানুষ, তার বাবার মতোই। ব্যবহারগুলো কি সে তার মার থেকে শিখেছে? ফেং বলে এগুলো সে নিজের মার থেকে না, রাজার মায়ের থেকে শিখেছে। তবেই দুজনকে কথা শোনাতে থাকে। উনি দেখায় সেখান দিয়ে 2 মহারানী আসছিল, ত্বকের পরিচর্যার বিষয় নিয়ে কথা বলছিল। তাদের চোখের দৃশ্যের সামনে আসে রাজা আর রানী চুলের মুঠি ধরে দাঁড়িয়ে ঝগড়া করছে। প্রেস ডাওগার তাদের দুজনকে বলে যেভাবে তাদের ধরে না রাখতে, ছেড়ে দিতে, নিজেদের লজ্জিত না করতে। হ্যাঁ, জিনফেং এর মাথা টেনে ছাড় ফেঙে এতে রাগ হয়ে যাওয়া একটা খুশি মেরে দেয় রাজার মুখে। এদিকে দেখায় এমপ্রেস ডাওগার জিনফেংকে প্রশ্ন করছে এবং তার কাছে এই ব্যবহারের স্পষ্টীকরণ চাইছে। বলে সম্রাটকে হানি করার জন্য সে তাকে দণ্ডিত করবে। জিনফেং বলে যে রাজার কাছ থেকে সেও স্পষ্টীকরণ চায়। তাকে নেশা করিয়ে তার সহকারীরা লিংশু একাডেমিতে কেন নিয়ে গেছিল এবং চিকিৎসক সেনেও তার মুখের সার্জারি করারও কেন চেষ্টা করছিল। কথা শুনে 2 মহারানী চমকে যায়। প্রেস ডাওগার চিকিৎসক সেনেও থেকে জানতে চায় এটা খুবই বোকা বোকা এবং হাস্যাস্পদ, কেন করেছে সে এটা। চিকিৎসক সেনেও জানায় যে এই বিচার চিন্তাধারা তারই ছিল। ডাওগার বলে যে লিংশু একাডেমির মুখ্য সে কাছ থেকে এরকম ব্যবহার করা কখনোই সে আশা করেনি। সাহস কি করে হলো রানীর সাথে এভাবে আচরণ করার। ঠিক সেনেওকে বলে যে সেনেও এখন যেটা বলছে সেটা কখনোই বলেনি, জানিয়েছিল যে এটা মহামহিম রাজার আদেশ ছিল। ঝ্যাং বলে হ্যাঁ, সেই আদেশ দিয়েছিল এই কাজটার জন্য। জিনফিং কখনোই মহল ছেড়ে যেতে চাইছিল না, সে তাকে সুন্দর মুখ নিয়ে ভবিষ্যতে দেখতে চেয়েছিল। প্রেস ডাওগার বলে সে খুব বাড়াবাড়ি করে ফেলেছে, অবস্থা সামনে সে কিছু বলতে গেলে ফেং বলে ফেং ঝ্যাংকে জানায় যে সে খুবই স্বার্থপর একজন মানুষ, যদি তাকে এত অপছন্দই করে থাকলে এখন থেকে রানীও তাকে ঘৃণা করে। জিনফিং একটা কথা বলতে চাইছে, এরকম মানুষ না যে এখানে সবাই তাকে অপছন্দ করবে, তাদের আকর্ষণ করার জন্য, মন ভুলিয়ে রাখার জন্য সে থাকবে। এখানে তুলনা সম্রাট আর দেবতার সাথেও করে। ফেং এটাও জানায় যে সে ভেবেছিল মহলের মধ্যেই তারা আলাদা থাকবে, বিষয় হয়তো সব দিকে তাদের রক্ষা হতো, এখন বিষয়টা হাতের বাইরে চলে গেছে, সে এই মহলে কোনোভাবেই থাকবে না। প্রেস ডাওগার অবস্থা সামলানোর চেষ্টা করে জিনফিংকে বলতে থাকে কথাতে কথা বাড়বে, এত বাড়াবাড়ি না করতে, সবাইকে এটা শান্ত করে নিতে, মিটমাট করে নিতে। ফিং বলে এত ঘৃণা নিয়ে মানুষ থাকতে পারে না, তাদের দুজনেরই পার্মানেন্ট সেপারেট হয়ে যাওয়া উচিত। এই বলে সেই দরবার থেকে চলে যায়। প্রেস ডাওগার রাজা ঝ্যাংকে বলতে থাকে যে জিনফিং এর পেছনে যেতে, তাকে থামাতে। ঝ্যাং কোনো কিছু বলেই না। একে দেখায় রানী জিয়ানলুও হলে অর্থাৎ নিজের কক্ষে ডিভোর্স পেপারস তৈরি করছে, যে জিনিসপত্র প্যাক করছে। বায়ু জিনফিংকে জিজ্ঞেস করে যে মহারানী কি সত্যি রাজমহল ছেড়ে চলে যাবে। ফিং বলে হ্যাঁ, এখানে মহলে আছেই বা কি, সত্যি কথা বলতে এখানে কিছুই ভালো লাগছে না, চিন্তামুক্ত এবং সুখদায়ী জীবন বাঁচার জন্য সে তার জিয়ানপা গ্রামে ফিরে যাবে। বায়ুকে বলে যে তার ডিভোর্স পেপার তৈরি করতে তাকে সাহায্য করতে। বায়ু জিনফিংকে বলে যে রাজা রানী কখনো বিচ্ছেদ সে দেখেনি আর সেটা তার ভুল লাগছে। তার বাবা লিউশি এখানে যেহেতু জিনফিংকে কোণে করে পাঠিয়েছে, হয়তো এটাই চেয়েছিল যাতে জিনফিং তাদের পরিবারের প্রতিনিধিত্ব করে গৌরবান্বিত করুক। ফিং জানায় লিউশি তার ভালো থাকার চিন্তা করে না, তাহলে সে কারো ভালো থাকার চিন্তা করবে কারোর। যদি গৌরবান্বিত করার কথা থাকে তাহলে লিউ বায়ু তার মেয়ে, তার হয়ে তাদের পরিবারকে গৌরবান্বিত করতে পারে রানী হয়ে। বায়ু বলে এটা একদম ভুল কথা, সে কখনোই রানী হতে পারবে না, সবাই রানী হতে পারে না। ফেং জিজ্ঞেস করে লিউ বায়ুকে যে তার মাকে কোথায় লিউশি লুকিয়ে রেখেছে সেটা কি জানে। বায়ু জানার সত্ত্বেও ভয় ভয় জিনফেংকে বলে তার সে কোনো অনুমান করতে পারছে না। ফেং বলে ঠিক আছে, তার আগে থেকে অনুমান করে নেওয়া উচিত ছিল, সে লিউশিকে নিজেই জিজ্ঞেস করে নেবে। উনি জিনফেং এর কাছে ছুটে তার অ্যাটেন্ডার সুফাং আসে আর বলে যে তার বিগ বেবি অর্থাৎ মাকড়সাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বায়ু জানতে চাইলে সুফাং জানায় যে তার বড় মাকড়সা পেট ওটা। বায়ু ভয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। ফেং জানায় লিউবাওকে যে সেই মাকড়সা কামড়ায় না। উনি সুফাং দেখতে পায় যে তাদের টেবিলের পাশে তাদের বিগ বেবি মরে পড়ে আছে, তার পাশে পড়ে চিকিৎসক সেনে ওর ওষুধের শিশি যা রাজা ঝ্যাংয়ের আস্তামার জন্য দিয়েছিল সে জিনফেংকে। ফাং জানায় যে বিগ বেবিকে কবর দেওয়ার জন্য কিছু করতে হবে। ফেংয়ে তখন সেনে ওর বলা সেই কথাগুলো মনে পড়ে। ওষুধের 1 ফোঁটা ঠিক আছে, কিন্তু বেশি খেলে প্রাণ চলে যেতে পারে। সে মনে মনে ভাবে যে সেনেও তার মহারাজকে ক্ষতি করার কেন চেষ্টা করছে। রাজা ঝ্যাংও তো এখন জিনফেং এর প্রতি নির্দয়ী। এটাও ঠিক যে ডংহাও সাম্রাজ্য বরবাদ হয়ে যাবে যদি রাজা না থাকে। সে মনে মনে ভাবে যে ঠিক আছে, এটাকে একটা ছোট চ্যারিটি হিসেবে সে দেখতে পারে। তারপর
তারপর সে লিউবলকে জানায় যে ডিভোর্স এগ্রিমেন্ট পেপার তৈরি করে দিতে সে একটু কাজে আসছে। তারপর জিনফিং তার অ্যাটেন্ডার সুয়ানকে নিয়ে যায় জুয়ানচেন হলে অর্থাৎ রাজার কক্ষে। তার দাড়িদের জিজ্ঞেস করে যে রাজা কোথায়, তারা জানায় যে তারা জানে না। বলে ঠিক আছে, হলের ভেতরেই সে রাজার জন্য অপেক্ষা করবে। দিকে দেখায় রাজা ঝ্যাং কথা বলছে কমান্ডার সুয়ের সাথে। জিজ্ঞেস করে যে রানীর খাবার খেয়ে তাদেরও শরীর খারাপ হয়ে গেছিল, এখন কি তারা ঠিক আছে? কমান্ডার সু জানায় হ্যাঁ, চিকিৎসক সেনের ওষুধ খেয়ে এখন তারা ঠিক আছে। কমান্ডার সু রাজা রানী জিনফিং নাকি আজকেই চলে যাচ্ছে মহল ছেড়ে, এটা সত্যি? তো তাহলে ভীষণ খুশির বিষয় সকলের জন্য, মহলে আবার শান্তি ফিরে আসবে, রাজার ইচ্ছাও পূর্ণ হচ্ছে। ঝ্যাং বলে হ্যাঁ, এই কথাটা একদম সত্যি। কমান্ডার সু বলে যে এই প্লাস্টিক সার্জারির আইডিয়াটা তারই ছিল। ঝ্যাং জিজ্ঞেস করে এই আইডিয়াটা কমান্ডার সুয়ের ছিল? সু জানায় যে জিয়ানপা গ্রামে গিয়ে এই ইনফরমেশনটা সে পেয়েছিল যে রানীর সব থেকে অপছন্দের জিনিস প্লাস্টিক সার্জারি। এই আইডিয়াটাই তারা কাজে লাগিয়েছে এবং তার রেজাল্ট দেখতেই পাচ্ছে এখন। ঝ্যাং বলে কমান্ডার সুয়েরও কি প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে? মাথায় এই অদ্ভুত আইডিয়া এলো কোথা থেকে? তোটা কেয়ারলেস বেপরোয়া এইসব লোক তারা। কমান্ডার সু বুঝতে পারে রাজা ঝ্যাং রেগে গেছে, সে তার কাছে ক্ষমা প্রার্থনা করে চলে যায়। যার কক্ষে অপেক্ষা করতে করতে জিনফিং বলে অনেক দেরি হয়ে গেছে, এখনো সে আসছে না। রানী জিনফিং এর অ্যাটেন্ডার সুয়ান জানায় যে রানী কি সত্যি মহল ছেড়ে চলে যাবে? তোরে জিনফিং জানায় যে হ্যাঁ, একদমই। রাজা তাকে এতটাই অপছন্দ করে যে তার মুখে সার্জারি করতে চেয়েছিল, প্লাস্টিক সার্জারি। ভালো যে তাদের পথ আলাদা হয়ে যাওয়া, এখানে বেশিক্ষণ থাকতে চায় না, তাই সব থেকে ভালো একটা গুড বাই নোট সে ছেড়ে দিতে চাইছে। লিখতে গিয়ে রানী দেখতে পায় যে একটা বাক্স মধ্যে সে তার সব চিঠিপত্র লাগতো ঝ্যাংকে লেখা। মনে মনে ভাবে এই বাক্সটা এখানে কেন? বাক্সটা খুলে ঠিকই দেখে যে তার লেখা চিঠিগুলো। ভাবে এই চিঠিগুলো তো সে জ্যোতির্বিদ বৈদ্যশালায় গিয়ে নেশা করে ছিঁড়ে ফেলেছিল, পুনরায় আবার কেউ ফিক্স করে দিয়েছে। অ্যাটেন্ডার সুফাংকে জিজ্ঞেস করে যে জ্যোতির্বিদ বৈদ্যশালায় সে নেশা করে পড়েছিল, তাকে ফেরত কে এনেছিল? উত্তরে সুফাং জানায় মহামহিম তাকে ফেরত এনেছিল। সুফাংকে বলে তাকে স্পষ্ট করে বলতে। ফাং বলে যে মহামহিমই সুফাংকে না করেছিল এই বিষয়ে বলতে, কারণ মহামহিম সুফাংকে জানিয়েছিল যে রানী এখন এখানে তার সাথে থাকতে চায় না, সম্পর্ক মুছে ফেলতে চায়, জীবনে নতুন পৃষ্ঠা আরম্ভ করতে চায়। ফিং বলে কি অদ্ভুত মানুষ, বলে একটা করে একটা। এখন ভীষণ কনফিউজ হয়ে আছে। ফাং বলে মহারাজ হয়তো একটু গর্বিত মানুষ, মন থেকে খুবই ভালো। সুফাং চাইছে যাতে রানী মহল ছেড়ে না যায়। ফিং বলে এখন ভালো খারাপ কোনো বিষয় সে দেখতে চাইছে না, কোনো কিছু পরোয়া না করেই সে এখান থেকে চলে যাবে। ফিং আর সুফাং মাথা ঘুরিয়ে দেখতে গেলে দেখে একজন আপাতমস্তক কালো পোশাক পরিহিত মানুষ। জিনফিং বলে ওঠে এটা কি হত্যাকারী? উনি সেই লোকটা পালিয়ে যায় এবং জিনফিং তার পেছনে দৌড়ানো শুরু করে। জিনফিং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, সবাইকে ডাকতে থাকে। সুফাংকে জানায় যে সে হত্যাকারীর পেছনে যাচ্ছে। সুফাংকে বলে সাহায্য নিয়ে আস। সুফাং জানায় মহারানীকে সাবধানে যেতে, সাহায্য আনার চেষ্টা করছে। এদিকে দৃশ্যে দেখায় যে রাজা ঝ্যাং স্নানাগারে স্নান করছে, ভাবছে যে এটাই একমাত্র জায়গা যেখানে হয়তো সে একটু শান্তি পেতে পারে। পরে সে ভাবতে থাকে যে রাজ্যের রাজধানী ডং চিরকাল ভেবে এসছে প্রচন্ড বোরিং জায়গা। তো অদ্ভুত বিষয়, মহারানী জিনফিং তাকে প্রভাবিত করে দিয়েছে, এটা কি করে হলো? দেখায় কালো পোশাক পরিহিত ব্যক্তি দৌড়ে দৌড়ে আসছে, তার পিছু নিয়ে সেখানে পৌঁছে গেছে জিনফিং, তার পেছনে ছুটে চলেছে। জিনফিং দৌড়ে দৌড়ে কালো পোশাক পরিহিত ব্যক্তির পেছনে কিংচি প্যালেসে চলে দেখতে পায় সেখানে উপস্থিত আছে কমান্ডার সু। কমান্ডার সুকে সে সবটা জানায় যে এখানে একজন কালো পোশাক পরিহিত হত্যাকারী এসেছে, তার পেছনে ছুটে ছুটে এখানে এসেছে, তাদের সবাইকে খুঁজে দেখতে হবে। কমান্ডার সু জানায় সে তার লোকেদের নিয়ে এখানে পেট্রোলিং করছে, সে কাউকে দেখেনি এরকম। বলে ঠিক আছে, সে কোনো কিছুর পরোয়া করে না, এটা কমান্ডার সু এর উপর নির্ভর করছে বলে সে চলে যেতে গেলে কমান্ডার সু তাকে থামিয়ে তার লোকেদের বলে যে আশেপাশে খুঁজে দেখতে সব জায়গায় ভালো করে। কমান্ডার সু এটাও জিজ্ঞেস করে জিনফিংকে যে তার তো দুপুরবেলায় ছেড়ে যাওয়ার কথা ছিল মহল, তাহলে সে এখনো আছে, এগুলো দিয়ে কি সে এক্সকিউজ দিচ্ছে? ফিং বলে সে এতটাই দয়ালু যে এই বিষয়টা এখন সাইডে রাখছে, সে জানতে পেরেছে মহারাজের জীবন প্রাণ সংশয় আছে। কমান্ডার সু জানায় যে কিংচি প্যালেসে স্নানাগারে আছে মহারাজ। ফিং জানায় আর সারা দুপুর ধরে সে মহারাজকে সব জায়গায় খুঁজে যাচ্ছে। কমান্ডার সু স্নানাগারে রানীকে যেতে দিতে না চাই। জিনফিং কমান্ডার সুকে বলে যে সে এই কথাটা শোনেনি যে কাপলসদের ম্যাটার থেকে দূরে থাকতে হয় সিঙ্গেলদের। জিনফিং স্নানাগারে ঢুকে যায় এবং রাজার নাম ধরে ডাকতে থাকে, সারা শব্দ পায় না কিন্তু অদ্ভুত গন্ধ পেতে থাকে। স্নানাগারে সুগন্ধি নির্মাণের জন্য আছে, ভাবে এরকম অদ্ভুত গন্ধ কেন এটা? বলতে থাকে যে রাজাকে তার সামনে আসতে সে কিছু জানি, তাড়াতাড়ি চলে যাবে। উনি দেখে স্নানাগারের বাথটাব থেকে একটা হাত ওঠে এবং সেটা জলে পড়ে যেতে থাকে। ফিং দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে সেটা তার ঝ্যাংয়ের হাত। তাড়াতাড়ি বাথটাবের মধ্যে নামে এবং টেনে তুলে ধরে তার ঝ্যাংকে, এবার ডাকতে থাকে বেহুশ থাকা ঝ্যাংকে। দেখায় রানী জিনফিং রাজা ঝ্যাংকে উদ্ধার করে নিয়েছে এবং সবাই মিলে মহলের জুয়ানচেন হলে অর্থাৎ রাজার কক্ষে আছে। হঠাৎই সবার সামনে রাজার অ্যাটেন্ডার সুয়ান এসে জানায় যে সেনেও রাজার চিকিৎসা করছে। চিকিৎসক সেনেও এটা সবাইকে জানিয়েছে যে রাজাকে বিষ দেওয়া হয়েছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ডাওগার জানতে চায় এসব কি করে হলো। ডাওগার জিনফিংকে
জিজ্ঞেস করে সে সবকিছু করেনি তো। কিছুদিন ধরে জানে যে রাজার সাথে সম্পর্ক জিনফেং এর ঠিক না, হয়তো এরকম শত্রুদের মতো আচরণ করে রাজার ক্ষতি করতে চাইছে সে। ফেং বলে সে এত বড় শত্রু না যে রাজার প্রাণহানি করতে চাইবে, তার এইসব করার কি দরকার আছে, সে তো মহল ছেড়ে এমনিই চলে যাচ্ছে। তো ডাগার বলে তাহলে আজকে সেই কিংচি প্যালেসে কেন গেছিল রাজার কাছে? প্রেস ডাগার বলে এই প্রশ্নের কি উত্তর দিতে চাইবে মহারানী জিনফেং? তোরে জিনফেং জানায় যে সে জানতে পেরেছে চিকিৎসক সেনেও রাজার ক্ষতি করতে চাইছে, সেখানে সেই প্যালেসে গেছিল রাজাকে সতর্ক করার জন্য। সেনেও নাম শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। জিনফেং তখন শুরু থেকে সবাইকে সব ঘটনাটা বলে। চিকিৎসক সেনেওর ওষুধ দেওয়া রানী জিনফেংকে রাজার অস্থামার জন্য, এটা আজকে সকালে প্যাক করতে গিয়ে মাটিতে পড়ে যাওয়া এবং তার বিগ বেবি মাকড়সা মারা যাওয়া। ফেং তখনই বুঝতে পারে যে সেটা বিষ। বিষয়ে সে সতর্ক হলো রাজার কাছে। পর সে সেখানে কালো পোশাক পরিহিত লোক দেখতে পায়, একজন হত্যাকারী তার মনে হয়। তার পেছনে ছোটাছুটিও করে। কমান্ডার সুফাং জানায় যে সবাই খুঁজে দেখেছে কিন্তু এরকম কোনো লোক সে পায়নি। তোর অ্যাটেন্ডার সুফাং জানায় রানীর অ্যাটেন্ডার সুফাং কমান্ডার সু যদি না পেয়ে থাকে এটা তার দোষ হতে পারে, তো এর মানে এটা নয় যে রানী মিথ্যে কথা বলেছে, কারণ সেখানের উইটনেস সুফাংও ছিল। এরকম কালো পোশাক পরিহিত মানুষ মহলে আছে। ফেং বলে এখন সে সবটা বুঝতে পেরেছে, ওটা সেনই ছিল। প্রথমে রাজাকে বিষ দিয়েছে, তারপর রানীর সামনে গিয়ে তাকে ছুটিয়ে কিংচি প্যালেসে নিয়ে গেছে যাতে সে রানীকে ফাঁসাতে পারে। উনি সেখানে চিকিৎসক সেনেও উপস্থিত হয়ে যায়। বলতে থাকে কালো পোশাক পরিহিত এই বিষয় নিয়ে রানী কি বলতে চাই, এখানে সবার সামনে আছে। ফেং বলে ঠিক আছে, কালো পোশাক পরিহিত এই বিষয় নিয়ে কোনো কিছু রেজাল্ট আনা দরকার নেই, ওষুধের বিষয় তো সে জানতে চাই। ওষুধটা রাজার আস্থামা ঠিক করার জন্য রানীকে সে দিয়েছিল। সেনেও তখন রানী জিনফেংকে পরিমাণের কথা মনে করিয়ে দেয় ওষুধের। একদিনে 1 ফোঁটা মাত্র বেশি নিলে প্রাণ যেতে পারে, সেটা এগুলো সবাইকে মনে করিয়ে দেয় যে রাজার আদেশ ছিল, যার আদেশে এই ওষুধ দিতে বলেছিল রানী জিনফেংকে রাজা। কারণ তার এখানে সন্দেহ হয়েছিল যে রানী ইলিউশির একজন স্পাই, সে রাজার বা সবার রাজ্যের ক্ষতি করতে চায়। এই যা যা ঘটনা ঘটে এসেছে রানী জিনফেং এর সাথে, এগুলো সব রাজারই প্রলোভনের একটা ছিল। এক এক করে এগুলো করে দেখতে চেয়েছিল রানী কিভাবে আচরণ করে। জিনফেং এর তখন এক এক করে মনে পড়তে থাকে সব ঘটনাগুলো। রাজা রানীর হাতে জেড ড্যাগার ধরানোর পর তাদের ঘুরতে গিয়ে সেখানে ডাকাতের হামলা, তারপর সেনেওকে দিয়ে তাকে ওষুধ দেওয়ানো। সেনেও জানায় যে রাজা হয়তো ভেবেছিল রানী ক্ষতি করতে চায়, এখানে এসে এন্ডে এসে একদম ঠিকই দাঁড়ালো। আজকে যেহেতু রানী মহল ছেড়ে চলে যেতে চাইছিল আর সহ্য করতে না পেরে রাজার ক্ষতি করেই দিল। ফেং বারবার বলতে থাকে সে রাজাকে বাঁচিয়েছে, কোনোভাবেই তার প্রাণ নিতে চায়নি। ডাওগার এমপ্রেস ডাওগারের কাছে অনুরোধ করে খুব সহজেই তারা ধরে ফেলতে পারে বিষয়টা। জিনফেংকে এখানে ন্যায় সমীক্ষা ন্যায়ালয়ের উপর ছেড়ে দিতে। জিনফেং বলে তারা কি তাকে জেলে পাঠাচ্ছে? সত্যি কথা বলছে, শপথ করে বলছে যে সে রাজার প্রাণ নিতে চায়নি, কোনোভাবেই সে তার পতিকে বিষ দেয়নি। উনি একজন দরবারি এসে জানায় যে মহারাজের হুঁশ চলে এসেছে। ফেং বলে খুব ভালো হয়েছে, এখন তারা মহারাজের থেকে স্বয়ং জেনে নেবে যে কিংচি প্যালেসে স্নানাগারে জিনফেংই বাঁচিয়েছিল মহারাজকে। প্রেস ডাওগার জিজ্ঞেস করে রাজা সুস্থ বোধ করছে কিনা। ঝ্যাং জানায় হ্যাঁ, আগের থেকে এখন সে সুস্থ বোধ করছে। সকলকে ব্যস্ত করার জন্য সে খেদ তার হচ্ছে, তার মার্জনা চাইছে সে। জিনফেং ঝ্যাংয়ের কাছে জানতে চায় আর বলে যে সবাইকে জানাতে যে কিংচি প্যালেসে ডুবে যাওয়া থেকে সে তাকে বাঁচিয়ে। সবার সামনে চিকিৎসক সেনেও জানিয়েছে যে রাজাকে বিষ দেওয়া হয়েছিল। সে জোর দিয়ে কথা বলছিল যে জিনফেং নাকি রাজাকে বিষ দিয়েছে। ঝ্যাং বলে হ্যাঁ, রানী তাকে বিষ দিয়েছে। হয়তো বেহুশ হয়ে যাওয়ার আগে তার কিছু সময় মনে পড়ে প্যালেসের স্নানাগারে যেখানে রানী তাকে কিছু পিলস বা ওষুধ দিয়েছিল। অবাক হয়ে তখন জিনফেং এর দিকে তাকায়, ভাবে রাজাকে সে সত্যি বিষ দিয়েছে। ফেং বলে রাজা এভাবে মিথ্যে কথা কেন বলছে সবাইকে, সে কখনোই কোনো বিষ বা কোনো ওষুধ দেয়নি রাজাকে। ঝ্যাং কমান্ডার সুকে নির্দেশ দেয় যে রানীকে অ্যারেস্ট করে নিতে, তাকে কোল্ড প্যালেস অর্থাৎ পশ্চিমী শীত মহলে রেখে আসতে। সে সন্দেহ করছে রানী তাকে বিষ দিয়েছে। বিষয় ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পর তারপর ঠিক করবে কি করা হবে। তারও আগে রানীর কক্ষ জিয়ানলুও হল চেক করা হবে। কমান্ডার সু রানীকে টেনে নিয়ে যেতে থাকলে রানী বলতে থাকে একজন নির্দোষের উপর মহারাজ আরোপ দিচ্ছে। কমান্ডার সু এর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে কোল্ড প্যালেস সে নিজেই চলে যেতে পারবে। সে সেখান থেকে সুফাংকে নিয়ে চলে যায়। ঝ্যাং মনে মনে বলতে থাকে তার খুব দুঃখ হচ্ছে যে জিনফেংকে এই অপমানগুলো সহ্য করতে হচ্ছে, তো সে কথা দিচ্ছে এই বিষয়টা তাড়াতাড়ি সে ঠিক বের করে নেবে আসল ঘটনাটা কি। এদিকে দেখায় যে কোল্ড প্যালেসে যেতে যেতে বলতে থাকছে জিনফেং রাজার সাথে কি খারাপই হয়েছে, উল্টে তো দয়ালু হতে গেছিল জিনফেং তার প্রতি। সবাই মিলে কত খারাপ ব্যবহার করলো জিনফেং এর সাথে। থেকে ভালোই হতো এসব না দেখে সে আগে মহল ছেড়ে চলে যেত। কমান্ডার সু জিনফেংকে জানায় যে পৌঁছে গেছে তারা শীতমহলে। মহলের বোর্ডিং এ লেখা শীতমহল দেখে ভেতরে ঢুকতে থাকে। কমান্ডার সু অ্যাটেন্ডেন্ট সুফাংকে জানিয়ে দেয় যে
রানীকে নজরে রাখতে, বিশেষত আজ রাতে যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে এটা দেখতে। তারপর কমান্ডার সু তার দুজন গার্ডকে সেখানে বসিয়ে দিয়ে চলে যায়। এ দেখা কোল্ড প্যালেসের ভেতরে ঢুকে গেছে জিনফেং আর সুফাং। ফাং বলছে বাবা কি জর্জরিত জায়গা, এখানে রানী থাকবে কি করে। জিনফেং বলে এত বেশি না ভেবে জায়গাটা পরিষ্কার করতে হবে, জিনিসপত্র রাখতে হবে। ফাং রানীর একটা বাক্স একটা চেয়ারের উপর রাখতে গেলে সেটা ভেঙে পড়ে যায়। তারা দুজন দেখে ভাবে যে কোন জায়গায় তাদের থাকতে দেওয়া হয়েছে। এদিকে দেখায় রাজা সবাইকে আদেশ দিয়েছে যে রানীর কক্ষ ভালো করে খুঁজে দেখতে, বিশেষত চিকিৎসক সেনেও ভালো করে খুঁজে দেখতে বলে যে কোনো রকম ওষুধই আছে নাকি রানী জিনফিং এর কাছে। এদিকে দেখায় সবাই জিয়ানলু হলের বাইরে চিকিৎসক সেনেও এসে একটা ওষুধের শিশি দেয়, বলে যে রানীর ঘর থেকে খোঁজ করে এটা পেয়েছে, এটা এক রকমের বিষ, মধ্যে অ্যাকোনাইটিন আছে, এটা প্রয়োগ করলে প্রথমে মানুষের নেশা হবে, তা ঝিমঝিম করবে এবং তারপর সে হয়তো প্রাণে চলে যেতে পারে। বিষয়টা রাজার সাথে কিংচি প্যালেসে স্নানের সময় হয়েছে সেটাই। রাজা স্যাং জানতে চায় সেনেও থেকে যে ওষুধটা কোথা থেকে পেয়েছে রানীর ঘর থেকে। ধরে সেনেও জানায় যে রানী ক্যাবিনেটের ড্রয়ারের মধ্যে রেখেছিল জিনিসটা। কমান্ডার সু সেনেও থেকে জানতে চায় যে সে ভালো করে চেক করেছে। ধরে সেনেও জানায় সবকিছু পরীক্ষা করে নিয়ে তারপর সে কথা বলছে। চাই এখানে বলে রানী এত চতুর চালাক মহিলা, অথচ বিষটা এমন জায়গায় রেখেছে যে তাড়াতাড়ি খুঁজে সেনেও পেয়ে গেল। কুমার চোং বলে সে তার বৌদিকে চিনতেই পারেনি, এত খারাপ মানুষ সে, কিন্তু তাকে আর যাই হোক দয়ালু ভালো মানুষ মনে করেছিল। ঝ্যাং এখানে ধন্যবাদ জানায় চিকিৎসক সেনেওকে এত কিছু তার জন্য করার জন্য। সেনেও জানায় এটা তার কর্তব্য ছিল। রাজা ঝ্যাং তখন বলে তার করা অপরাধের জন্য সে তাকে বলছে। চিকিৎসক সেনেও রাজাকে মারতে চেয়েছিল এখানে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। রাজকুমার ডুয়ানিয়ন চোং বলে কথাটা কি সত্যি যেটা চিকিৎসক সেনেওকে বলছে মহারাজ? কমান্ডার সু সেনেওকে বলে যে সবসময় ফেভারিট ছিল চিকিৎসক সেনেও মহারাজের এবং কাছেরও। কথাটা কি সত্যি? চাই সেনেওকে বলে এই ঘটনাটা কি করে হতে পারে, সেনেও তো সব থেকে কাছের ছিল মহারাজের। সে মহারাজকে জিজ্ঞেস করে যে প্রথম থেকে কি সেনেও ওপর সন্দেহ ছিল মহারাজের? ঝ্যাং জানায় রানী জিনফিং তাকে কোনোদিন কিছু ওষুধপত্র কিছুই দেয়নি, গল্পটা যেটা বলেছিল সেটা বানিয়ে বলেছিল। চিকিৎসক সেনেও বলে হয়তো রানী ডাইরেক্ট দেয়নি, মুখ্যভাবে হয়তো কেউ দিয়েছে এবং রানীর কক্ষে লুকিয়ে রেখেছে, এটাও হতে পারে। সেনেও জানতে চায় কিন্তু তাকে মহারাজ ডাইরেক্ট কেন বলছে যে সেই দোষী? রাজা ঝ্যাং বলে যে সে এমনি এমনি কথাগুলো বলছে না, এটাই একমাত্র প্রমাণ না। কারণ একবার যখন লিংশো একাডেমিতে সেনেও ঘুমিয়ে পড়েছিল, তার জামা কাপড় ঠিক করে দিয়ে তার গায়ে চাদর চাপা দিতে গেলে ওর হাতে এক ধরনের অদ্ভুত গন্ধ পায়। সেই একই রকমের গন্ধ তার স্নানাগারে বাতি সুগন্ধির মধ্যেও ছিল। প্রথমে ভেবেছিল হয়তো সেনেও কোনো নতুন ওষুধ তৈরি করছে, তো স্নানের সময় যখন সে বেহুশ হতে থাকে তখন সে পুরোপুরি বুঝতে পারে ঘটনাটা। বর্তমানে ঝ্যাং প্রশ্ন করতে থাকে সেনেওকে যে সে এই কাজটা কেন করেছে, এর পেছনে কি অন্য কোনো মাস্টার মাইন্ড আছে? তাতে চিকিৎসক সেনেও একটা ছুরি বের করে লিউবাও গলার চেপে ধরতে থাকে, তাকে ছেড়ে দিতে সে চলে যাবে, নাহলে লিউবাওকে মেরে দেবে। কমান্ডার সু বলে যে সে এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। দিক থেকে সব অঙ্গরক্ষক সৈন্যরা উপস্থিত হয়ে যায়। চিকিৎসক সেনেও বলে যে মহারাজ তাহলে তৈরি হয়েছিল আগে থেকে। চিকিৎসক সেনেওকে বলে যে সে তাকে জানে যে খুব ভালোভাবে, সে তার কথা রাখে। এইসবের পেছনে আসল মাস্টার মাইন্ড কে আছে তাকে জানিয়ে দিতে সে তাকে ছেড়ে দেবে। চিকিৎসক সেনেও লিউবাওকে নিয়ে পেছনে সরতে থাকলে হঠাৎ লিউবাওয়ের মনে পড়ে নিজেদের বাড়িতে এসে দেখেছিল চিকিৎসক সেনেওকে বেরোতে। দূর থেকে দেখে হয়তো বুঝতে পারেনি, কিন্তু তার বাবা লিউসির ঘর থেকে সে বেরিয়েছিল কালো পোশাক পরে। তো মানে লিউবাও মনে মনে বলে যে তার বাবাই আদেশ দিয়েছিল মহামহিতা চিকিৎসক সেনেওকে। সে মনে মনে এটাও বলে যে কোনোভাবে স্বীকার করতে দেবে না চিকিৎসক সেনেওকে যে এর পেছনে তার বাবা দায়ী আছে বলে সে চিকিৎসক সেনেওর হাতে ছুরিটা নিজের গলায় চেপে ধরে। আশেপাশের অঙ্গরক্ষক ধনুর্ধারীরা তার উপর তীর ছুড়ে দেয়। চিকিৎসক সেনেওর হাতে তীর এসে লাগে, তার হাত থেকে ছুরিটা পড়ে যায়, লিউবাও তার থেকে পালিয়ে যায়। অন্যজন ধনুর্ধারী চিকিৎসক সেনেওর পিঠে একটা তীর মারে, ওখানে মাটিতে বসে পড়ে। মানে উপস্থিত সবাই সেনেওকে বাঁচানোর জন্য ছুটে আসে। ঝ্যাং সুয়ানকে বলে অন্য একজন ডাক্তার আনতে চিকিৎসক সেনেওর জন্য। চিকিৎসক সেনেও রাজাকে বলে শেষ কিছু কথা সে বলতে চায় সেগুলো তাকে বলতে দিতে। তাকে বিষ দিয়ে মারার পরিকল্পনা চিকিৎসক সেনেওরই ছিল। এটা ছোটবেলার একটা ঘটনা। মহারাজের আসল মা রানী লি যখন মারা গেছিল অর্থাৎ রাজমহলের পুকুরে ডুবে, সেই সময় এখানে অর্থাৎ রাজমহলের চিকিৎসক সেনেওর বাবা ছিল। পুকুর থেকে বের করার সময় রানী মারা যায়। তো তখন রাজা এবং বাকি সকলে মিলে চিকিৎসক সেনেওর বাবার ওপর দোষ দেয় যে তাকে বাঁচাতে পারেনি, তাকে মৃত্যু শাস্তি দেয়। এই অবসাদে সেনেওর মাও মারা যায়। সেনেওর বাড়ির লোকেরা তাকে তাড়িয়ে দেয় ঘর থেকে। এটাও জানায় যে খারাপ ভালো অনেক কিছু অনুভব করে বড় হয়েছে সে। এদিকে ঘুরে ফিরে অনেকে ছাদের তলায় থাকতে হয়েছে তাকে। রাজমহলে আবার কোনো রকমে পড়াশোনা শিখে শাহী চিকিৎসক হয়ে ফিরে আসে। তো তার মনে তখনও দেশ হিংসা ছিল, প্রতিশোধ সে নিতে চেয়েছিল রাজাকে মেরে। চিকিৎসক সেনেও রাজাকে জানায় যে এই ঘটনাগুলো কখনোই বলতে চায়নি সে রাজাকে, এই জন্য এগুলো জানাচ্ছে কারণ রাজার জানা উচিত কেন
চিকিৎসক সেনও তার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। রাজার কানেও চিকিৎসক সেনও কিছু কথাবার্তা বলে। চিকিৎসক সেনও রাজাকে এবার বলে আবার জোর গলায় যে রাজা রাজ্যের শাসক, জন্য এটা একটা লেসন রূপে তাকে নেওয়া উচিত। ভুল মানুষের উপর কখনোই ভরসা করতে নেই। তারপর সে মহারাজকে ভালো থাকতে বলে গুড বাই বলে এবং ছোড়া তুলে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। চিকিৎসক সেনও মাটিতে পড়ে মারা যায়। তার নিথর দেহটা তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এদিকে দেখায় রাজা ঘরে সবার সাথে কথা বলছে। কমান্ডার সু জানাচ্ছে লিংশু একাডেমি খোঁজ করে দেখেছে, কিন্তু সেখানেও কোনো সন্দিগ্ধ নোট পায়নি। সে থেকে বোঝা যায় যে সেনও দোষী। চাই বলে হয়তো সেনও সত্যি কথা বলছিল, কিন্তু এতেও প্রমাণ হয় না যে এর পেছনে অন্য কেউ ছিল না। তার মতে লিউসি এখানে দোষী। রাজা ঝ্যাং বলে এখানে লিউসি দোষী না। রাজা ঝ্যাং মনে করায় যে কিংচি প্যালেসে লিউসির সাথে সেদিন সুরাপানের কথা মনে আছে তাদের। রাজা ঝ্যাং বলেছিল যে প্রথম গ্লাস পান করবে এবং দ্বিতীয় গ্লাস ফেলবে, এটাই সংকেত হবে। প্রথমবারে রাজার গ্লাসে কেউ মেরে দেয় গুলতি। কমান্ডার সু বলে তাহলে লিউসি কি সেই ব্যক্তিকে পাঠায়নি? রাজা ঝ্যাং বলে যে সেই ব্যক্তিটা তাকে মারতে চায়নি, সেই ব্যক্তি মহারাজকে বাঁচাচ্ছিল। চাই বলে এটা কি করে সম্ভব হতে পারে মহারাজ? রাজা ঝ্যাং বলে যে সেনেও আত্মহত্যা করার আগে রাজা ঝ্যাংয়ের কানে বলেছিল রাজা ঝ্যাং যখন প্ল্যান করেছিল লিউসিকে মারার, সেনেও তখন গিয়ে লিউসির সাথে হাত মেলায়। লিউসিকে জানায় যে সে রাজাকে বিষ দিয়ে মেরে দেবে। দিন হয়তো সেই সুরাপাত্র প্রথমবার গ্রহণ করলেই রাজা মারা যেত। লিউসি এখানে যেহেতু খুব প্রধানমন্ত্রী এবং খুব পাওয়ারফুল, অন্য কেউ তার কিছু করতে পারতো না। তো সবাই মিলে ইনভেস্টিগেশন করতো নাটক করে। এতে লিউস চিকিৎসক সেনেও দুজনেই বেঁচে যেত। তো ঘটনাটা সেদিন হয়ে যায় পুরোপুরি উল্টো। কমান্ডার সু বলে যে লিউসি খুব সাবধানী পূর্বক ভাবে কাজ করেছে। চাই জানতে চায় তাহলে লিউসি এই কাজটা কেন করলো? যদি রাজাকে মারতেই চায় তাহলে সে তাকে বাঁচানোর কেন প্ল্যান করলো? রাজা ঝ্যাং সবাইকে জানায় যে সে জানে না যে লিউসির মাথায় এখন কি চলছে। হয়তো সে তাকে অর্থাৎ রাজাকে এখনো কিছুদিন বাঁচিয়ে রাখতে চায়। তারপর সবাইকে জানায় যে তার পেছনে না আসতে, তার মাথায় অনেক কিছু চলছে, তাকে একা ছেড়ে দিতে। এই বলে এদিকে দেখায় রাজা মদ পান করতে করতে রাজমহলের ইউফ্যাং গার্ডেনের পুকুরের ধারে গিয়ে বসে। রাজা ঝ্যাং সেনেওকে মনে করে বলতে থাকে এই ইউফ্যাং গার্ডেনের সাথে তাইওয়ান পুকুর আগে এত বেশি গভীর ছিল, তার মধ্যে তার মা লি ডুবে মারা গেছিল। পরে এটা গভীরতা কমিয়ে দেওয়া হয় এবং জল বেশি করে ভরে দেওয়া হয়। এটাকে পুরোপুরি পুকুর বলা যায় না। এখানে আফসোস করে বলে যে তার খুব খারাপ লাগছে যে আগে মহলের লোকেরা এই কাজটা কেন করেনি। রাজা ঝ্যাং বলে এখন সে বুঝতে পারছে তখন তারা সহযোগীরা একসাথে সুরাপান করে এই পুকুরের পাশে বসতো। চিকিৎসক সেনে ওই পুকুরের দিকে তাকিয়ে থাকতো, তখন সে কি ভাবতো? পুকুরের দিকে তাকিয়ে চিকিৎসক সেনেও রাজাকে বারবার মারার পরিকল্পনা করতো। তখন রাজা ঝ্যাং কেঁদে কেঁদে বলতে থাকে সুরাপান করে যে সে যদি মারতে চেয়েছিল রাজাকে, বলে স্নানাগারের ধূপবাতির মধ্যে বেশি বিষাক্ত জিনিস কেন প্রয়োগ করলো না? ঝ্যাং বলে এখানে তার মধ্যে চিকিৎসক সেনও খুব একজন কেয়ারলেস মানুষ ছিল। এখন সে ভাবছে যে লিউসিকে মারার জন্য যে পরিকল্পনা করেছিল এবং তার জন্য তার বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়েছিল, সেই বিষয়ে সফল হওয়ার আশীর্বাদ তার বাবা তাকে কেন দেয়নি? ঝ্যাং বলে এখন সে বুঝতে পারছে এই হয়তো কারণ ছিল। সে আবার কাঁদতে থাকে, সুরাপান করতে থাকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।